অ্যাটম বোমা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শক্তিকে বন্দী করে বানানো পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র। কিন্তু কিভাবে তৈরি হয় বিপুল পরিমাণ শক্তি, আর এর পেছনেই বা কী বিজ্ঞান কাজ করে? চলুন অ্যাটম বোমার কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এই হচ্ছে একটি অ্যাটম। এর চারিদিকে চক্রাকারে ইলেকট্রন ঘুরছে এবং মাঝখানে নিউট্রন এবং প্রোটন আছে। এই নিউট্রন এবং প্রোটনের মধ্যে স্পেশাল বন্ড আছে এবং এই দুইটাকে একসাথে নিউক্লিয়াস বলা হয়। একটি ফ্রি নিউট্রন দিয়ে যদি এই সম্পূর্ণ নিউক্লিয়াসকে আঘাত করা যায় তাহলে বিপুল পরিমাণ শক্তি তৈরি হবে এবং এই শক্তিকে কাজে লাগিয়েই অ্যাটম বোমা তৈরি করা হয়। এখন কথা হচ্ছে, আমরা ফ্রি নিউট্রনটা পাবো কিভাবে? অন্য কোনো অ্যাটম নিয়ে এসে সেটা থেকে একটি নিউট্রনকে আলাদা করে বের করে নিয়ে এসে একটি ফ্রি নিউট্রন তৈরি করে ফেলবো? না, এটি এত সহজ নয়। আমরা তো নিউট্রন না দিয়ে একটি ফ্রি ইলেকট্রন দিয়েও আঘাত করতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে ইলেকট্রনের নেগেটিভ চার্জ। বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনটি অন্য ইলেকট্রনটিকে বিকর্ষণ করবে এবং আটকে দেওয়ার চেষ্টা করবে। তাহলে ফ্রি নিউট্রন কিভাবে জোগাড় করা যায়? দেখা যাক পিরিয়ডিক টেবিলে। এইখান থেকে বেরিলিয়াম এবং পোলোনিয়ামই আমাদের নিউট্রনের ব্যবস্থা করবে। পোলোনিয়ামের 210 আইসোটোপটি আলফা পার্টিকেল বিচ্ছুরণ করে। বেরিলিয়াম যদি এই আলফা পার্টিকেল অ্যাবজর্ব করে তাহলে সে ফ্রি নিউট্রন বিচ্ছুরণ করতে থাকে। এইখান থেকেই আমরা ফ্রি নিউট্রন পেতে পারি। এবার ঝটপট নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন এবং চেইন রিঅ্যাকশন সম্পর্কে জেনে ফেলি। যখন একটি নিউট্রন একটি অ্যাটমকে আঘাত করে তখন ওই অ্যাটমটি বিপুল পরিমাণ শক্তি বিচ্ছুরণ করে, ছোট ছোট দুইটি অ্যাটমে পরিবর্তিত হয়, একই সাথে কিছু মুক্ত নিউট্রন তৈরি করে যা অন্য অ্যাটমে আঘাত করে এবং ওই অ্যাটমগুলো বিপুল পরিমাণ শক্তি তৈরি করে এবং আরও মুক্ত নিউট্রন তৈরি করে এবং এভাবেই চলতে থাকে। একেই বলা হয় নিউক্লিয়ার ফিশন এবং চেইন রিঅ্যাকশন। এখন এই ফিশন এবং চেইন রিঅ্যাকশনটি শুধুমাত্র রেডিও অ্যাক্টিভ আইসোটোপগুলাই করতে পারে, যেমন প্লুটোনিয়াম 239 এবং ইউরেনিয়াম 235। আমরা প্লুটোনিয়ামকে বেসিক হিসেবে ধরে নিলাম। ধরে নেই এই প্লুটোনিয়াম বলটি একটি ফুটবলের সাইজের এবং এর ওজন 1 কেজি। এখন প্লুটোনিয়াম বলটিকে যদি আমরা একটি ফ্রি নিউট্রন দিয়ে আঘাত করি তাহলে কি বিস্ফোরণ হবে? কথা হচ্ছে অবশ্যই হবে, কিন্তু এর ভিতরে আরও জটিলতা রয়েছে। বর্তমান অবস্থায় এই প্লুটোনিয়াম বলটি নর্মাল বা সাবক্রিটিক্যাল অবস্থায় আছে, যার কারণে যদি আমরা কোনো অ্যাটমকে ফ্রি নিউট্রন দিয়ে আঘাত করি তাহলে ওই অ্যাটম থেকে তৈরি নতুন ফ্রি নিউট্রনগুলো অন্য অ্যাটমে পৌঁছানোর আগেই শক্তি হারিয়ে ফেলবে, যার কারণে একটি পরিপূর্ণ চেইন রিঅ্যাকশন হবে না। কিন্তু যদি আমরা এর আকার ছোট করে ফেলি তাহলে এই প্লুটোনিয়াম বলটি সুপার ক্রিটিক্যাল পর্যায়ে চলে যাবে। তখন এর ভিতরের অ্যাটমগুলো খুবই কাছাকাছি অবস্থান করবে, ফলে ফ্রি নিউট্রনগুলো শক্তি হারানোর পূর্বেই অন্য অ্যাটমকে আঘাত করবে। এখন আমরা দেখিনি নর্মাল বা সাবক্রিটিক্যাল অবস্থার বিস্ফোরণ এবং সুপার ক্রিটিক্যাল অবস্থার বিস্ফোরণের মধ্যে ব্লাস্ট রেডিয়াসের পার্থক্য কতটুকু হবে। কিন্তু প্লুটোনিয়াম বলটিকে সুপার ক্রিটিক্যাল অবস্থায় নিতে হলে প্রায় 3 লক্ষ অ্যাটমসফিয়ারিক চাপ দিতে হবে এবং তা সম্পূর্ণ বলটিতে স্ফেরিক্যালি প্রয়োগ করতে হবে। এর জন্য দরকার হচ্ছে এক্সপ্লোসিভস উইথ ডেটোনেটর সুইচ, যা হবে স্ফেরিক্যাল সাইজের, এবং একটি বিস্ফোরণের মাধ্যমে প্লুটোনিয়াম বলটিকে চারপাশ থেকে সমানভাবে চাপ দিয়ে একে সুপার ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে যাবে। প্লুটোনিয়াম বলের ঠিক মাঝখানে রয়েছে বেরিলিয়াম এবং পোলোনিয়াম। যখন চাপ দেওয়া হবে তখন এই বেরিলিয়াম এবং পোলোনিয়াম রিঅ্যাকশন করে ফ্রি নিউট্রন বিচ্ছুরণ করবে, যা প্লুটোনিয়াম স্তরটিকে আঘাত করবে। এতে কিছু নিউট্রন বাইরে চলে গিয়ে ওয়েস্ট হয়ে যেতে পারে, তাই প্লুটোনিয়ামের ঠিক বাইরের স্তরেই ইউরেনিয়ামের একটি স্তর দেওয়া থাকে, যা ওই ফ্রি নিউট্রনগুলোর রিফ্লেক্টর হিসেবে কাজ করে এবং কিছু নিউট্রন নিজেও অ্যাবজর্ব করে। কাজ প্রায় শেষ। এখন প্লুটোনিয়াম বলের বাইরে ইউরেনিয়ামের একটি স্তর এবং এর বাইরে একটি এক্সপ্লোসিভের স্তর দিয়ে ঘেরাও করে তৈরি হয়ে গেল আমাদের মোটা মানুষ।